ঘোষণাটা দিয়েছেন, আপনার দৃষ্টিতে কেমন ছিল বছরটি? না, আমি বলবো যেটা আগে মিলন ভাইকে একটু বলে নেই। মিলন ভাই যে কথাটা একটু আগে বললেন যে আমরা FHL একসঙ্গে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে উনি আমার লিডার ছিলেন। আমি যে হলে থাকতাম সে হলে উনি 2 বার নির্বাচিত বিপুল ভোটে উনি ভিপি ছিলেন, আমাদের নেতা। ওনার সঙ্গে দেখা হইলে আমি বারবার এটা মানে ভালো লাগে আমার কাছে যে আমরা আমাদের ছাত্র জীবন শুরু হয়েছে ওনাদেরকে দেখে দেখে। যাই হোক, তারপরে উনি মন্ত্রী হয়েছেন, ওনার সেই সময় সাফল্য শুনেছি। এবং আমি তো মনে করি বাংলাদেশে একসময় নকলের যে মহোৎসব ছিল সেটাকে থামানোর ক্ষেত্রে উনি প্রথম উদ্যোগ নিয়েছেন। কিন্তু তো মিলন ভাইকে আগামী তো আমরা এরকম মানে গুরুত্বপূর্ণ কাজে দেখতে পাবো, এই প্রত্যাশা থাকলো। আপনি যে কথাটা বললেন যে আমরা এই বছরটা কেমন দেখলাম, আমি তো মনে করি এই বছরটা যা কিছু আমরা দেখেছি সেই জিনিসগুলো দেখার জন্য এই জাতি গত প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছে, প্রস্তুতি নিয়েছে যে এই জিনিসগুলো আমরা দেখতে চাই। স্বপ্ন দেখেছে যে এই জিনিসগুলো আমাদের দেশে একসময় ঘটবে, একসময় আমাদের দেশ থেকে স্বৈরাচার পালিয়ে যাবে। এই স্বপ্ন কিন্তু সবার মনে ছিল, কিন্তু এই স্বপ্ন যে কখনো বাস্তবে হওয়া সম্ভব এটা উচ্চারণ করতেও লোকজন ভয় পেত। মানে এমন একটা পরিস্থিতি দেশে সৃষ্টি করা হয়েছিল। বছরটা শুরু হয়েছিল একটা ভয়ঙ্কর ঘটনা দিয়ে, এটা হলো একটা নির্বাচনের নামে একটা অদ্ভুত একটা আপনার মানে ঘটনা দিয়ে, যে পৃথিবীতে কখনো এটা নতুন অধ্যায় আমি বলবো, নতুন একটা টার্ম তৈরি হয়েছিল যে আমি এবং ডামির যে নির্বাচন, পৃথিবীর কোথাও হয় বলে আমার কাছে মনে হয় না। কিন্তু শুনি নাই, আমিও শুনি নাই, আমার এই অল্প জ্ঞানে শুনি নাই যে আমি আর ডামি যে নির্বাচন করতে পারে। এটা একটা মানে একটা বিকট উদাহরণ আমি বলবো। তো সেই উদাহরণ এই জাতি প্রত্যক্ষ করেছে বছরের শুরুতে। তারপর থেকে মানুষ হতাশ হয়েছে যে তাহলে বোধহয় আর হবে না। 14তেও এই গভর্নমেন্ট টিকে গেল, 18তেও টিকে গেল, 24এও গভর্নমেন্ট শুরু করে দিল আমি আর ডামি নিয়ে, এবং এটাকেই গণতন্ত্র বলে তারস্বরে প্রচার করার চেষ্টা করা হলো। কি ভয়ঙ্কর! এটাই নাকি গণতন্ত্র। এবং অনেক মন্ত্রীকে বলতে শুনলাম যে পৃথিবীর সব দেশে গণতন্ত্র তো একরকম হবে না, এটাই গণতন্ত্র, এটাই গণতন্ত্র নাকি নতুন একটা রূপ, নতুন একটা চেহারা, সেগুলো বলা বলি হচ্ছিল। হ্যাঁ, আমাদের জ্ঞান চক্ষু প্রতিদিন খুলতেছিল অল্প অল্প করে যে একই দৃশ্য। তখন যেটা দেখে অবাক হই, বলা হয় কি হ্যাঁ এটি একটা দৃশ্য, এটি একটা নতুন উদাহরণ, সারা দুনিয়া এখন আমাদেরকে অনুসরণ করবে, এরকম বলা হচ্ছিল। তো সেখান থেকে মানে অনেকে বলে যে এই সরকার নাকি 50 শামুকে পা কাটছে, এটা অনেকে বলে আর কি, যে 50 শামুকে পা কাটছে। তো 50 শামুকে কিন্তু সবসময় পা কাটে না। ধরেন আপনি হাঁটছেন, হাঁটার মধ্যে যদি একটা মাত্র ধারালো শামুক থাকে আপনার পা না কাটার সম্ভাবনা আছে। কিন্তু যদি প্রতিটা স্টেপে যেখানে আপনি পা রাখবেন ওইটুক জায়গার মধ্যে যদি 20টা 50 শামুক থাকে আপনি পা কাটবেই। অবস্থাটা এমন দাঁড়িয়েছিল যাদেরকে ওনারা 50 শামুক বলার চেষ্টা করছিল সেগুলোর সংখ্যা এত বেড়ে গিয়েছিল, সে যেদিকে তাকায় সেদিকেই তার দিকে মানে তার মানে কোনো নাই, মানে তাকে সাপোর্ট করার মতো সে কোনো ভরসা পায় না। আমার সঙ্গে না মাঝে মাঝে মানে আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মাঝে মাঝে আমাকে ফোন করে। আচ্ছা, হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপে ফোন করে। হোয়াটসঅ্যাপ তো যে কোনো জায়গাতে ফোন করা যায়, করেন, কোথেকে করেন আমি জানি না, আমি জিজ্ঞাসাও করি না। জিজ্ঞাসা করলে যদি ফোন বন্ধ করে দেয়, এই জন্য আমি দেখে বলুক না, শুনি কি বলে, নানা কথাবার্তা বলে। আচ্ছা, কি বলে? এবং সেটাই আমি বলার চেষ্টা করতেছি। তো ওনারা আজকেও একজন আমাকে ফোন করে বলছিলেন যে 4 তারিখেই নাকি বিশেষ করে সালমান রহমান নাকি আমি নাকি বললাম কারণ ওনার কথা আমি বিশ্বাস, হয়তো উনি আমাকে এটা খাওয়াচ্ছেন, আমি তো জানি না। আচ্ছা, তিনি আমাকে বলছিলেন যে 4 তারিখেও নাকি সালমান রহমান শেখ হাসিনাকে বলতেছিলেন যে আমাদের আর কোনো হোপ নাই। বলা হচ্ছিল যদি আমরা সম্পূর্ণ আপনার আর্মিকে দিয়েও যদি গুলিও করাই তবুও হোপ নাই। হোপ নাই এই কারণে আমাদের পক্ষে তো কেউ নাই, আমরা যে ভালো মানুষ এটা তো জনগণ আর বিশ্বাস করে না। আমরা যে দেশের উন্নতি করতেছি এটা জনগণ আর বিশ্বাস করে না।
সত্য ইনফরমেশনটা। এটা উনি নাকি হাসিনাকে সরাসরি বলেছেন, যারা যে কজন বলতে পারে। সালমান রহমান তো ওই টকিংটা ওনার সঙ্গে এরকম ছিল, উনি নাকি বলেছেন ওনাকে যে আমাদের আর কোনো হোপ নাই। তখন কি বললেন শেখ হাসিনা? বাকিটুকু উনি আমাকে বলেন নাই, আমিও জিজ্ঞাসা করিনি, আমি শুনি খালি। কারণ কথা বলতে গেলে কোনটা বড় অপছন্দ হয়, তখন এই লাইনটা কেটে যায়, আমি লাইনটা কাটতে চাই না আসলে। এই জন্য আমি শুনছি যে বলে দেখি কি বলে। তো এই যে উপলব্ধিটা তার হয়েছে যে ওনারা তো সবসময় একটা প্রাচীরের মধ্যে থাকেন, তো ওনারা কিন্তু কাউকে মানে বুঝতে পারেন না বাইরে কি হচ্ছে। আমাদের বাইরে এখন বৃষ্টি হচ্ছে না, ঝড় হচ্ছে, আমি কিন্তু জানি না, ঘরের মধ্যে বসে আছি। ওনারা তো এর চেয়েও প্রোটেক্টেড ঘরে থাকেন, কাজে ওনারা বুঝতে পারেন না। সেখানে বৈশাখ ওনারা বুঝতে পেরেছিলেন যে আমাদের আর কোনো হোপ নাই, মানে সিচুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। এদেশের মানুষ নানাভাবে বোঝাতে এক পর্যায়ে এমনভাবে বোঝাতে সক্ষম হয়েছিল যে তুমি আর আমাদের কাছে প্রত্যাশিত নও। এই জিনিসটা ওনাদেরকে বোঝাতে পেরেছিল দেশের মানুষ। আমি মনে করি ওনারা কি বুঝছে না বুঝছে না আমার মাথা ব্যথা নাই। আমার কথা হলো এদেশের মানুষ কি পেরেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এদেশের মানুষ তাদের বোঝাতে পেরেছে যে তুমি আর কেউ না আমাদের কাছে। এবং ওই সময়ে বোঝাতে পেরেছে বলে কিন্তু সামনে এই ছাত্ররা আজকে যারা হিরো বলতে, তারা অবশ্যই হিরো, কোনো সন্দেহ নাই। কিন্তু এই মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে কিন্তু তাদের কোনো ভূমিকা নাই। এই মানুষ কিন্তু সংগঠিত হয়েছে নিজেদের ব্যক্তিগত অন্তর্গত চেতনা দ্বারা, এবং সেই চেতনাটা এই গত 15 বছরে যে রাজনৈতিক আন্দোলন তার ফলে কিন্তু হয়েছে। মানুষ বারবার বলতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে, অবশ্যই ভূমিকা আছে, কিন্তু মানুষের ক্যারেক্টার চেঞ্জ। আপনি দেখেন বিএনপি যতগুলি মিটিং করেছিল এর আগে, ওই 10ই ডিসেম্বরের মিটিং, তারপর সারা দেশের মিটিং, প্রত্যেকটা মিটিংয়ে কিন্তু হাজার লোক নানা রকম কষ্ট করে আসছে। আসার পরে তারা কি নিয়ে গেছে? কিছুই নিয়ে যেতে পারে নাই। বিএনপি লিডাররা, বিএনপির নেতা আছেন এখানে, আমি ওনার সামনেই বলি, বিএনপি লিডাররা কিন্তু এই জনগণকে এমন কিছু শোনাতে পারেন নাই যেটা শুনে তারা মনের মধ্যে বিশ্বাস নিয়ে যাবে, পারে নাই। মানুষ হতাশা নিয়ে চলে গেছে, এত কষ্ট করে আসলাম, পাইলামটা কি? এরকম করতে করতে মানুষের মনে একটা চিন্তা আসছে যে আমার কাজটা আমাকেই করতে হবে, এবং তার কাজটা সেই করেছে, এই যে মানুষের মধ্যে যে চেতনাটা, হ্যাঁ বিএনপি বলতে পারে এই চেতনাটা আমাদের কারণে হয়েছে, হ্যাঁ তাও হতে পারে, আমার কিন্তু কোনো আপত্তি নাই, তাও হতে পারে। সামনে যে ছিল ভাই তুমি নেতা, কিন্তু আমি কাজটা করব, নেতা ছিল না। কিন্তু আপনি বলতে পারবেন এই আন্দোলনের একক নেতা কে ছিল? কেউ ছিল না, একটা কোনো নেতা ছিল না। এটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই জাতি এই বছর একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখেছে, যে আন্দোলনের প্রত্যেকটা মানুষ বলতে পারবে যে আমারও সমান এতে অংশগ্রহণ আছে। এই আন্দোলন দেখেছে বাংলাদেশ, এটা অভূতপূর্ব। প্রাপ্তি আর প্রত্যাশা আর লক্ষ্য এবং উদ্দেশ্য কতটুকু, এর মধ্যে তো অনেকগুলো ফারাক আছে। হ্যাঁ, এটা আপনি ঠিক বলছেন, কিন্তু অনেক ফারাক আছে। যখন আসলে হয় কি, যখন ধরেন আমি যখন একটা মানে ঘরে আগুন ধরে যায়, আমি ঘরের মধ্যে থাকি, তখন আমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য কিন্তু আমি কিন্তু একটা এসি রুমের স্বপ্ন দেখি না। আমার স্বপ্ন হলে আগুন থেকে বেরোতে হবে। তো আমরা একটা জ্বলন্ত ঘরে ছিলাম 15টা বছর, আমরা এখান থেকে বেরোতে চেয়েছি, এবং এই আগুনের যিনি কারণ ছিলেন আমরা তাকে বের করে দিতে পেরেছি। অতএব আমাদের ঘরটা কিন্তু আগুন নিভে গেছে। প্রথমে আগুনটাকে নিভাও, আমরা সেই দুঃসহ পরিস্থিতি থেকে আমরা রক্ষা পেয়েছি। কিন্তু তখন লক্ষ্য অতটা ছিল না। যেই উনি চলে গেছেন তখন আমাদের লক্ষ্যটা কি দাঁড়িয়েছে? আমরা চাইছি তাহলে এই ঘরে আরেকজন লোককে আনতে হবে যে আমাদের ঘরটা চালাবে। এখন উনি কি এসে আগের মতো উত্তাপ ছড়াবে? উনি কি এসে আগুন মধ্যে আগুন ধরাই দিবে? এই জায়গা থেকে কিন্তু আমরা বাঁচতে চেয়েছি। যে কারণে আমরা বলেছি সংস্কারের কথা, যে এমন কেউকে আনো যার হাতে দিয়াশালাই থাকবে না ভাই, সেই যে মেলতে আগুন ধরাবে এটা চলবে না, তার হাতে কোনো মানে আগ্নেয়াস্ত্র থাকবে না, এরকম কিছু একটা চাই আমরা। আমাদের ওই যে বলে না যে আমি যদি রাস্তায় চলতে যদি হোঁচট খাই তাহলে কিন্তু আমি একটু উঁচু দেখলে কিন্তু আমি ভয় পাই, আমি ওরকম জায়গায় বলেছি যে আমরা এটা চাই নেই। এবং সেই জন্যই কিন্তু বারবার সংস্কারের কথা উঠেছে। কিন্তু শেষ দিকে এসে যে জিনিসটা নাকি আমি মনে করি, যেমন বছরের শুরুটা হয়েছিল নির্বাচন দিয়ে, একটা ভয়ঙ্কর পচা নির্বাচন দিয়ে,
শেষে এসে কিন্তু আমাদের মধ্যে আবার সেই নির্বাচনের প্রত্যাশাটা কিন্তু বেড়েছে। জেগে উঠছে। মানুষ বলতে চাচ্ছে হ্যাঁ আমরা একটা নির্বাচন চাই, এবং সেই নির্বাচনটা ওইরকম নির্বাচন হবে না। গত 15 বছর আমরা যে নির্বাচন দেখেছি আমরা সেই নির্বাচন চাই না, আমরা একটা ভালো নির্বাচন চাই, যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের অধিকারের জন্য মানুষ যে মতামতটা দেবে তার মতামতটা গৃহীত হবে এবং তার মতামত অনুযায়ী একটা সরকার গঠিত হবে। মানুষ এখন ওই নির্বাচনের প্রত্যাশা নিয়ে আছে। শুরুর দিক থেকে দেখা যাচ্ছে যে জিনিসটা ছিল যে আপনি আমাকে এই ধরনের একটা নির্বাচন দিবেন, কিছু সংস্কার করবেন, আর দেশটাকে 14 দিন এগুলো না হয় ততদিন দেশটাকে চালাবেন। এই তৃতীয় প্রত্যাশাটা এই সরকার বেসিক্যালি মেটাতে পারে নাই। বেসিক্যালি জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ চলে নাই এবং এখনো চলছে না। এটা যে চলে না এটা বুঝতে জনগণের 1 মাসের সময় লাগে নাই, তার আগে বুঝে গেছে ওনারা আসলে দেশ চালানোর যোগ্য নন। বর্তমান সরকারের কথা বলছি, দেশ চালানোর যোগ্য না হলেও সমস্যা নাই, ওনারা তো দীর্ঘকাল থাকতে আসেন নাই, অল্প সময় থাকবেন, এবং এই সময়ে দেশ চালানোর যোগ্য হলে ভালো হইতো, খুশি হইতাম। ঠিক আছে, একটা জায়গায় খুশি হই নাই, এখন নির্বাচনটা দিয়ে খুশি করেন। কিন্তু এখানেও যেটা হয় যে মানুষের মধ্যে কি সেই চেঞ্জটা আসছে, মনে করেন যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারাও কি আমাদের মতো করেই ভাবেন, অথবা যারা দায়িত্ব নিয়েছেন, আমরা তো সবাইকে দায়িত্ব দিই নাই, আমরা তো একজনকে দায়িত্ব দিয়েছি, উনি যাদেরকে দায়িত্ব ভাগ করে দিয়েছেন ওনার নির্বাচনটা কি সঠিক ছিল, এটা নিয়ে আমার সন্দেহ আছে। ডক্টর ইউনূস অসাধারণ একটা সম্মানিত লোক, ভালো মানুষ, আন্তর্জাতিকভাবে উনি সম্মানিত, কোনো সন্দেহ নাই, কিন্তু উনি লোক চিনতে পারেন এটা এখন আমি আর বলবো না। উনি যোগ্য লোক নির্বাচন করতে পারেন আমি এটাও বলতে পারছি না, মানে আমি আমাকে বলা আমি এটা বলতে আমি রাজি না আর কি। তো উনি খুবই অযোগ্য লোক কতগুলি নিয়ে আসছেন, এবং সেই লোকগুলো এনে তারা মোটামুটি একটা লেজে গোবরের অবস্থা করে রাখছে অলরেডি। তারপরেও লেজে গোবর তো সবারই হয়, কিন্তু তারও তো একটা শেষ আছে। এখন এই লেজে গোবরের অবস্থা যদি দীর্ঘকাল চলে তখন মানুষ টায়ার্ড হয়ে যাবে। মানুষ টায়ার্ড হতে শুরু করেছে। আমি মনে করব ডক্টর ইউনূস সবচেয়ে যেটা কাজটা ভালো করবেন, যদি উনি অতি দ্রুত এবং স্বল্পতম সময়ে একটা গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করেন। যে সংস্কার কমিশনগুলো হয়েছে সেই সংস্কার কমিশনগুলো রিপোর্টটা নিয়ে দ্রুত একটা জাতীয় ঐক্যের জন্য বসবেন, বসে আমি মনে করি সব কিছু করেও এ বছরের মধ্যেই একটা ভালো নির্বাচন দেওয়া সম্ভব, এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে নির্বাচিত করবে তারা আসবেন, যারা নির্বাচনে পরাজিত হবেন তারাও বিজয়ী দলকে গ্রহণ করবেন, মেনে নেবেন। এই ধরনের একটা মানসিকতা আমরা সবার কাছ থেকে